সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তির মরদেহ। শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের। কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি। কালকে আমরা একটা ডেলিভারি রোগী নিয়ে খুব কষ্ট হয়ে আসলাম, বাদে 2টার দিকে ডেলিভারি হয়েছে। কালকে সারা রাত কোন ডাক্তার ছিল না, সারাদিন কোন ডাক্তার ছিল। তারা যে সিস্টেমে চালাইছে তুই সিস্টেমে এখন চলতে হবে, কিচ্ছু করে না, কারণ আমরা গরিব মানুষ, আমরা যাইমো কই এখন। আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে সমস্ত ইন্টার্ন, হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করব। ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত 10টি আবেদন মঞ্জুর। আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ। রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগহীন গোপালগঞ্জ 1 আসনে বদলে গেছে ভোটের সমীকরণ। কুমিল্লা 1-এ ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো 100 ফিট হবেও না। মেঘনাথ থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মদনপুর থেকে ভুলতা 13 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। বছরের পর বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। গাউসিয়া থেকে আপনার মদনপুর পর্যন্ত এই প্রচন্ড খারাপ রাস্তা। এখন যে অবস্থা আছে, যাওয়ার আধামারের মতন ঝান্ডা চলে যাবে। রাস্তাঘাট অনেক ভাঙ্গাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে। পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গেল বছরের 11 অক্টোবর 29 আগস্ট আরও 2টি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা, পুলিশ কি বলছে এ ব্যাপারে? লোপা, না, এখন পর্যন্ত যে 2টি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, তাদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা এরই মধ্যে দেখেছি যে তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যেভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন। যদিও অধিকাংশ দেহই কিন্তু পুড়ে গেছে, এর জন্য তারা কিন্তু তাদের যে দেহ অবশেষ দিয়ে তাদের যে শনাক্তর কাজ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কিছুক্ষণ আগে সিআইডির পক্ষ থেকে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তাদের যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ধরনের নিশ্চয়তা সেটা কিন্তু এখনো তারা চাচ্ছে না। তবে আশেপাশের পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন, যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য কিন্তু আশেপাশের যে সিসিটিভি রয়েছেন সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাটি রয়েছে থানা রুট, সেই থানা রুটের পাশে কিন্তু সাভার পৌর কমিউনিটি সেন্টারটি, এই কমিউনিটি সেন্টারটি ভবনটি হওয়ার 1 বছর পর থেকে কিন্তু এটি বন্ধ রয়েছে। তাদের পৌরসভা এবং জেলা পরিষদের যে জায়গা জমির দ্বন্দ্ব, সেই জায়গা জমির দ্বন্দ্ব থেকে জেরেই কিন্তু এই ভবনটি পরিত্যক্ত হিসেবে রয়েছেন। আনুষ্ঠানিক
ঘোষণা না দিলেও আমরা দেখেছি যে এই অবস্থাটি কিন্তু এখন পর্যন্ত দেখি না। আমরা যেটা পুলিশের মারফত জানতে পেরেছি যে তারা এর আগে যে সকল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যারাই ঘটিয়েছে তাদেরকে ধরতে কিন্তু তারা বেশ কয়েকবারই পদক্ষেপ নিয়েছেন, তবে ফলাফল শূন্য। আসলে কাউকেই কিন্তু ওই সব ঘটনায় বা তাদের নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ, এই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি। আজকে যেমনটি সংবাদটিতে বলছিলেন যে আজকে পাশে যে সাভার সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজের স্টুডেন্টরা এসে কিন্তু তাদের এই মরদেহ দুটি পারে এবং সেই মরদেহ দুটি দেখেই কিন্তু তারা পুলিশকে খবর দেয়। তো পুলিশ বলছেন যে আসলে তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেফতারও কিন্তু চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। লোপা। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে ড্রামটি উদ্ধার হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের খালে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশে খবর দেয় তারা। পরে ড্রামটি তীরে এনে খোলা হলে তার ভেতর মরদেহ পাওয়া যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের বাড়ি ভোলার চরফ্যাশনে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে খাতিয়াল গ্রামের আবুল জমাদারের সাথে শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর বিরোধ চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গুরুতর আহত হন আব্বাস চৌধুরী। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দে ফিলিং স্টেশনের তেল সরবরাহকারী রিপন সাহা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে। এ সময় হত্যায় জড়িত আবুল হাশেম সুজন সহ চালকের ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা। রিপন সাহার পরিবারের দায়িত্ব নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার ভোরে পেট্রোল পাম্প থেকে 5,000 টাকার তেল নিয়ে টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক। তেলের দাম চেয়ে গাড়ির পিছে ছুটতে থাকেন পাম্পের শ্রমিক রিপন সাহা। তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়। এদিকে হত্যার ঘটনায় জড়িতরা যুবদলের কেউ না জানিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। সুজন ছেলেটা কেমন ছিল ইতিপূর্বে আপনারা এটা রাজবাড়ীবাসীই জানে। অস্ত্রসহ কয়েকবার সে গ্রেপ্তার। টাকার কাছে তার ফ্যামিলির জন্য নত স্বীকার না করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুজন আমার দলের কেউ নন। 2019 সালের 28শে জানুয়ারি সে বিএনপি যুবদল সহ বিএনপি সাধারণ সদস্য পদ থেকে আরম্ভ করে শেষ সে দল থেকে চলে গেছে। সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে হাসপাতালে প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের 8 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যেই দৃশ্যমান করতে বলা হয়েছে। এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা। এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। আমি ইমার্জেন্সি রিপোর্ট পপুলার থেকে নিয়ে আসছি। আসার পর আইসি ডাক্তার নাই, তারা কর্মবিরতি দিছেন। আজকে সকালে 2জন ডাক্তার আইসে, রাউন্ড দেওয়া গেছে, কিন্তু ওয়ার্ডের যারা বসে যারা বদ থাকে এখন এরা আইসিছে না। ধোঁয়াশা রাখতে চাচ্ছি না, আমরা স্পেসিফিকলি বলে দিছি আপনি আমাকে এই কমিটমেন্টটা পূরণ করে দেন। ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে
সমস্ত ইন্টার্ন, হসপিটালের সমস্ত ইন্টার্ন আমরা কাজে যোগদান করব। মেন্টাল প্রিপারেশনের বিষয় আছে, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী সকাল থেকে ওনাদের এই যে আমাদের সবসময় বলি ইন্টার্নিরা হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, প্রাণ ইন্টার্নিরা একটা হাসপাতালে প্রাণকান্ত, ইনশাল্লাহ সকাল থেকে দেখবেন। লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতরাতে বিএনপি কর্মী কামাল হোসেন এবং জামায়াত নেতা হেজবুল্লাহ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় দুটি আলাদা মামলা করেন। এর মধ্যে বিএনপির মামলায় 217 জন এবং জামায়াতের মামলায় 170 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার চরশাহী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে বটগাছতলা এলাকায় দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হন। এরপর থেকেই এই ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে আসছে। শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট 65টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল 10টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল পর্যন্ত। দুপুরের আগে 35টি আপিল নিষ্পত্তি হয়েছে, যেখানে 10টি মঞ্জুর করেছে ইসি। এখনও অপেক্ষমান আরও 30টি আবেদন। চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের মনোনয়নের বৈধতাকে বাতিল করেছে ইসি। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে এই প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবির রাজশাহী সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত জানান রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান পরিচালিত হয়। সীমান্তবর্তী 10 নম্বর পদ্মার চর এলাকায় মাটিতে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপালগঞ্জে উৎসাহ, উদ্দীপনা ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনটাই বলেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত রয়েছেন তারা সবসময় তৎপর রয়েছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাজ করতে হয় তারা তা সবটাই করবে। সবাই যেন গণভোটে অংশ নেয় সে বিষয়েও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি, জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী।
বিগত 1 বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শীষে ভোট দিবে তারা। আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি আপনার কোনো পেশি শক্তি প্রয়োগ করতে কেউ না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। নারী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন। ভোটারদেরকে একটি কথা বলবো, আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, গোপালগঞ্জ 1, মকসিদপুর এবং কাশিয়ানীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ। কারাগার থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার কারণে জনাব আশরাফুল আলম শিমুল এখন জেলে আছেন, যার জন্য আমাদের প্রচারণা কার্য চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ভোটাররা বলছেন এবার দেখে শুনেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। আমার দেখা সকল নির্বাচন থেকে ব্যতিক্রম হবে এবং বিজয়টা হবে জনগণের বিজয়। জনগণ এলাকার উন্নয়ন চায়, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন যে করবে তাকেই বিপুল পরিমাণে জনগণ ভোট দিয়ে উৎসবমুখর পরিবেশে তাকে নির্বাচিত করবে। গোপালগঞ্জ 1 আসনে 138টি কেন্দ্রে 3,99,510 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কাগজে কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা 1, তবে বাস্তবতায় 2 উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই। আর স্বাধীনতা 54 বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যে সবার আগে এসব সমস্যা সমাধানে কাজ করবে। কুমিল্লার পাশাপাশি 2 উপজেলা দাউদকান্দি ও মেঘনা জেলার 1 নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে মেঘনা নদী। এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় 24 কিলোমিটার সড়ক ঘুরে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে। অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র 5 মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো। কমতো যাতায়াতের সময়, বাড়তো ব্যবসা বাণিজ্য, গতি আসতো প্রশাসনিক কাজেও। প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় 5,000 লোক দাউদকান্দি যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমেই স্কুলে কলেজে আসতে হয়। মেঘনা থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমরা তো নদী এলাকার লোক, আমরা এটার জন্য খুব আশায় আছিলাম। এটা হচ্ছে না, এটা আঙ্গুরিয়া, এটা দরকার আঙ্গুরিয়া। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো 100 ফিট হবেও না। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক, তবে প্রধান দাবি এই সেতু নির্মাণ। প্রধান 2 জোটের প্রার্থীও তার সাথে একমত। মানুষের তো প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ আমার থেকে পেয়েছে। আমরা নানাভাবে নির্যাতিত হয়েছিলাম, মানুষও নির্যাতিত হয়েছিল আমার সাথে, সেজন্য তাদেরও প্রত্যাশা বেড়েছে। কদমতলী ব্রিজটা এটা দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ, তো এটা আমি গিয়েছিলাম পরিদর্শনে। ওই এলাকার মানুষের হৃদয়ের দাবি, এজন্য খুব কম সময়ের মাধ্যমে সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, এটা অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন পুরো সংস্কার করা হয়। সরাসরি সড়কপথ ও সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব। সাধারণ মানুষের মতে মেঘনা নদীর উপর সেতু নির্মিত হলে শুধু দাউদকান্দি ও মেঘনাই নয়, পুরো কুমিল্লা অঞ্চলের অর্থনীতি পাবে নতুন গতি। কদমতলী, গুদারাঘাট হয়ে হাসনাবাদ বিডিগান্দি একটা ব্রিজ হচ্ছে। আপনারা জানেন যে এই ব্রিজটা আজকে 5 বছর কাজ চলমান, কিন্তু কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই কাজটা আমরা আগাইতে পারছি না। গোমতী নদীটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য, কাজকর্ম অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। রাইতে আইলে আমরা সন্ত্রাসে ধরে আইতে পারি না। আবার ব্রিজের লেগে পূজা বিজা আনন্দ নাম চলার সমস্যা, রাত্রে 12টা বাজে বইয়ে তখন লাগে, মশার কামড় খাওয়ান লাগে। প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা যাতে এই রাস্তাটা অন্তত পক্ষে যাতে ভালো করে দেওয়া হোক, জনগণ যাতে যাতায়াত ব্যবস্থা ভালো হয়। কুমিল্লা 1 আসনে প্রায় 4,34,000 ভোটার রয়েছেন।
খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নোয়াখালীর কবিরহাটে মিজানুর রহমান ওরফে রনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ 6টি মামলা রয়েছে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার কালীরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করে একদল যুবক। নিহতের পরিবারের অভিযোগ, 5% জমিনে বিরোধের জেরে গত 10 জানুয়ারি সকালে মণিনগর গ্রামে রনির শ্বশুর ও শ্যালককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে রনি শনিবার কালীরহাট বাজারে কথা বলতে গেলে স্থানীয় নূর মোহাম্মদ বাচ্চু, তার ছেলে হাফিজ উদ্দিন, শিহাবুদ্দিন, নুরুদ্দিন সহ 15 থেকে 16 জন হামলা চালায়। লাঠি ও লোহার পাইপ দিয়ে রনিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রেখে তারা চলে যায় হামলাকারীরা। এদিকে পুলিশ বলছে, নিহত রনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। কিছু দূর আসার পরে সংবাদ পাই যে ও ডাকাত ঘটনাস্থলেই মারা গিয়েছে। তারপর আমি ঘটনাস্থলে এসে পৌঁছে ডেড বডি দেখতে পেলাম। তার মৃতদেহের মুখমণ্ডলে প্রচুর আঘাতের চিহ্ন আছে, একেবারে থেতলানো। শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে 6 বছরের মেয়েকে হত্যা করেছে বাবা। এ ঘটনায় 4 বছর বয়সী আরেক মেয়েও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বাসন্তী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিকশা চালক বাবু মিয়া পারিবারিক কলহের জেরে এই নৃশংস ঘটনা ঘটান। বাবু মিয়ার সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এক পর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে বাবু মিয়া 2 সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করেন। এরপর শনিবার 2 মেয়েকে নিয়ে নিজে বাড়িতে ফিরে আসেন। আজ সকালে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বাধা দেন। পরে অভিযুক্ত বাবা বাবু মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হবিগঞ্জ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের উদ্যোগে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের কোর্ট মসজিদ এলাকায় সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিডি হল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন লিফলেট বিতরণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ট্রেনের ধাক্কায় আহত হয়েছে এক হাতি। গতকাল রাতে দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে গিয়ে হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করে বন বিভাগ। তবে হাতিটির পেছনের ডান পা আঘাতপ্রাপ্ত হওয়ায় উঠে দাঁড়াতে পারছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হাতিটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পিছনের ডান পায়ে ইনজুরি। এখন এই ইনজুরিটা হাড্ডি ভেঙে গেছে না ওই এখানে একটা বল সকেট জয়েন্ট থাকে, এরকম বল সকেট জয়েন্টটার বলটাও ভেঙে যেতে পারে। এরকম যদি হয় তাহলে সিরিয়াস অসুবিধা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত। প্রত্যন্ত লোকালয়ের আধাপাকা রাস্তা ভেবে ভুল হতে পারে, কিন্তু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অংশ এটি। চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত 13 কিলোমিটার রাস্তার। দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের। খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা।
রাস্তাঘাট অনেক ভাঙ্গাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। গর্তের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির চাকা ভাঙতেছে। ইটের গুঁড়ো আছে, এগুলো ফালানোর পর একটু পরে দেওয়া চলে, কিন্তু বেশি করতে ফেলা। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আমাদেরও অটো উল্টে যায়, ছোট ছোট গাড়ি উল্টে যায়, জনজীবনে অনেক ক্ষতি হতে পারে। যত দ্রুত সম্ভব করা করতেছে না, প্রায় অনেক মাস দেখতেছি যে রাস্তার কাজ করবো কিন্তু করতেছে না। বর্ষা মৌসুমে রাস্তার গর্তে পানি জমে, শুষ্ক মৌসুমে সড়কের দুই ধারে স্তূপ করে রাখা ধুলোবালিতে আশপাশে টেকাই দেয়। বছরের পর বছর পেরোলেও এখনো অর্ধেকের বেশি কাজ বাকি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন যে অবস্থা আছে, যাওয়ার আধা মারের মতন যাওয়া না ঝান্ডা পেলে আর গাউসের থেকে আপনার মদনপুর পর্যন্ত প্রচন্ড খারাপ রাস্তা। ঠিক আছে, এখান দিয়ে আমাদের চলতে অনেক সমস্যা হয়ে গিয়েছে। রাস্তা মনে হয় ধর্মক্ষেত্রে একই অবস্থা করে রয়েছে, ঠিক হচ্ছে না। ঠিক করবে রাস্তা বলা যাচ্ছে না। হাইওয়ে রোড, এশিয়ান হাইওয়ে হইতেছে, বড় বড় গাড়ি আপনাদের কিনুই নেই, তার জন্য দায়িত্ব করছে। ভোগান্তির কথা অজানা নয় প্রকল্প পরিচালকেরও। দ্রুতই যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন তিনি। মোটামুটি উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি বিভিন্নখানে। এটা তো আসলে পুরো রাস্তাতে নতুন করে করা হবে। এখন মোটামুটি এক্সিস্টিং রোডটা যাতে যান চলাচল সহজ এবং স্বাভাবিক থাকে, তার জন্য যে মেইনটেনেন্সটা এটা করার জন্য আমরা উদ্যোগ নিই। প্রকল্পের কাজ 2025 সালের জুলাই শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাজারে নতুন আলু আর মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দরপতনে দিশেহারা কৃষক। উৎপাদন খরচ না ওঠায় লোকসানে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শীতকালীন শাকসবজি, ফলে টান পড়েছে যোগানে। সপ্তাহখানেক ধরেই স্থিতিশীল শাকসবজির বাজার। বুধবার নওগাঁর বদলগাছি পাইকারি হাটে প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। কিন্তু নতুন আলু ও মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি করতে এসে দিশেহারা চাষিরা। প্রকারভেদে প্রতিমন আলুর দাম 800 থেকে 950 টাকা। গেল বছরের অর্ধেক দরে পেঁয়াজ কিনছেন আড়তদাররা। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পেঁয়াজের আবাদ মোটামুটি খুব খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু দাম নাই তো। দাম না থাকার কারণে এই অবস্থা। আর ইন্ডিয়া সাপ্লাই দেওয়ার কারণে তো আমাদের বাংলাদেশের পেঁয়াজ অসহল। সময় মতো সার ওষুধ কিনতে গেলে দাম লাগে বেশি, ফসল বেচার সময় কম। বেগুনের দাম বাড়ছে আর মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম, আলুর দাম কমছে। চাষিদের এই দুরবস্থার জন্য বাড়তি যোগানের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। ফুলকপি পাতাকপির আমদানিটা নাই, কিন্তু আলুর আমদানি ব্যাপক। ঢাকাতেও দাম কম, ওখানকার দামের হিসাব করে তো এখানে দাম কমা বাড়া হয়। পেঁয়াজের ফলনটা সম্ভবত ভালো, এই কারণে আমদানিটা বেশি, যার জন্য আপনার বাজারটা একটু কম। এদিকে শীতকালীন অন্যান্য শাকসবজির যোগান দিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বৈরী আবহাওয়ায় শীতকালীন ফলনেও এসেছে ধস। শিম, বেগুন, টমেটো, কাঁচামরিচ, লাউ ও গাজরে ভালো দাম মিললেও চড়া উৎপাদন খরচে লাভের মুখ দেখছেন না কৃষক। ভালো দাম পায় লাভ হবে না তো, আপনার যে খরচ সার, ফসফেট, ডিএপি এগুলো খরচে তো লাভ হবে না। কুয়াশা ধরেছিল না, ওই কারণে আপনার ফুল আসে, আপনার ফুল ঝরে যাচ্ছে। সারের দাম বেশি, ফসফেটের দাম বেশি। একটা মানুষ কাজে নিলে মনে করেন যে 500, তার 3 বেলা খাবার দিতে হয়, সেই হিসাবে তো মনে করেন যে আমরা কি কোনো লাভই আসে নাই। সবজি উৎপাদনে গেল 1 দশকে কৃষকের খরচ বেড়েছে প্রায় 5 গুণ, আর 60 থেকে 70% ব্যয় করতে হচ্ছে সার, কীটনাশকে। তাই উৎপাদন খরচ কমানোর কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি চাষিদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। দুপুরে বিশ্ববিদ্যালয়ে তদন্তে যান রংপুর দুদকের সমন্বিত কার্যালয়ের একটি দল। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সংগ্রহ করেন তারা। কথা বলেন উপাচার্য ও রেজিস্ট্রারের সাথে। কিছু নথিপত্র জমা দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। অভিযোগ উঠেছে পারস্পরিক যোগসাজশে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ড জাল সনদ ও অভিজ্ঞতার সনদের তথ্য গোপন করে 6 জনকে প্রমোশনের জন্য ভিসির কাছে সুপারিশ করলে বিষয়টি নজরে আসে। পরে এ ধরনের আরও 18 জনের তথ্য বেরিয়ে আসে। এ নিয়ে অভিযোগ হলে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে এই তদন্ত অভিযান চালানো হয়। দ্রুত সময়ের মধ্যে ফাইলপত্র নথি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় তদন্ত শেষে মামলার কার্যক্রম শুরুর কথা জানিয়েছে দুদক। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।